গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে লাইফ সায়েন্সের একটি ক্লাস, এবং আজকে আমরা লাইফ সায়েন্স থেকে টোটাল এমসিকিউ প্র্যাকটিস করবো। অর্থাৎ টোটাল ক্লাস জুড়ে লাইফ সায়েন্সের এমসিকিউ, টোটাল এমসিকিউ নয়। লাইফ সায়েন্স থেকে আমরা ক্লাস 1 শুরু করলাম, অর্থাৎ লাইফ সায়েন্সের প্রশ্ন, বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন আমরা এমসিকিউ আকারে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের জুলাই মাসের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস, পাশাপাশি অন্যান্য যে ক্লাসগুলো হয় এখানে দেওয়া রইল, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং পেড কোর্স যেগুলো আমরা করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড, সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো, এবং এখানে আমরা নতুন কিছু ব্যাচ শুরু করেছি। এসএসসির জন্য শুধুমাত্র ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে, যেটা এসএসসি জিডি, এমটিএস এবং এসএসসি সিএইচএসএল এর জন্য কার্যকরী একটি ব্যাচ। পাশাপাশি ডব্লিউবিপি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে 9 তারিখ থেকে, জুলাই মাসের এই দুটো ব্যাচ 9 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। এবং এছাড়াও যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ, এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক যে ব্যাচ শুরু হচ্ছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স। তাহলে এটা বললাম ডব্লিউবিকেপি প্র্যাকটিস ব্যাচ। এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে। এছাড়াও এই ব্যাচের কথা তো আমরা অলরেডি বললাম। তো চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করি। প্রথম প্রশ্ন স্ক্রিনে, প্রত্যেকে অ্যান্সার করবে। সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস এখানে কোনটি? কোশ্চেন নাম্বার 1, প্রত্যেকে আনসার করবে। এখানে সঠিক উত্তর কি হবে? সবজি রোগ সৃষ্টিকারী বলতে টোব্যাকো মোজাইক ভাইরাস আছে, বিন মোজাইক ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, অপশন ডি উপরে কোনোটি নয়। সবজি রোগ সৃষ্টিকারী ভাইরাস এখানে কোনটি হবে? আচ্ছা, টোব্যাকো মোজাইক ভাইরাস, যেটাকে আমরা বলি টিএমভি, এটা মূলত তামাক পাতাকে আক্রান্ত করে। বিন মোজাইক ভাইরাস, এটা হচ্ছে বিন মোজাইক ভাইরাস শিম গাছের পাতায় আক্রান্ত করে, শিম গাছের পাতায়। সিম একটা সবজি, সিম হচ্ছে একটা সবজি, তাই তো? এটা হচ্ছে বিএমভি বলা হয় সংক্ষেপে, বিন মোজাইক ভাইরাস সিম পাতাকে আক্রান্ত করে। তাহলে এখানে আমরা অপশন কি করব? অপশন বি করব, বিন মোজাইক ভাইরাস এটি সবজির রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস। ঠিক আছে, এছাড়াও আরো আমরা জানি টিএমভি, পিএমভি, তারপর পিএমভি আছে, পি মোজাইক ভাইরাস, পিএমভি, এটাকে আমরা বলি পি মোজাইক ভাইরাস, মটর পাতাকে আক্রান্ত করে, মটর পাতাকে আক্রান্ত করে পিএমভি। বুসি মোজাইক ভাইরাস আছে। কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পোমোলজি, পেডোলজি, অ্যান্থোলজি, পেরোলজি। ফ্রুট, স্টাডি অফ ফ্রুটস আমরা কি বলে থাকি? ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি পোমোলজি। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হচ্ছে। পেডোলজি হচ্ছে মাটি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। পেডোলজি সেটাকে আমরা বলবো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা, এটাকে বলা হয় পেডোলজি। কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? এখানে কোন উত্তরটি সঠিক হবে বলো? জোয়ার, আলু, মটরশুঁটি নাকি সূর্যমুখী? নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? উত্তর কি হবে বলো? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে সেটা হচ্ছে মটরশুঁটি বা পি। ঠিক আছে, অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? কোশ্চেন নাম্বার 4, ভয় পেলে কোন হরমোন খরিত হয়? পিটুইটারিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, প্যারাথরমোন।
বলো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? যেটাকে আমরা আপৎকালীন, জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে থাকি সেটি হচ্ছে অ্যাড্রিনালিন। কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে আমরা বলতে পারি যে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন। অ্যামিবার গমন অঙ্গ কি? অ্যামিবার গমন অঙ্গ কি? সিলিয়া, ফ্লাজেলা, সিউডোপোডিয়া নাকি সিটা? কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর কি হবে? অ্যামিবার গমন অঙ্গ কোনটি হবে? তো এখানে সহজ প্রশ্ন আছে, অ্যামিবার গমন অঙ্গ আমরা কি জানি স্যার? ক্ষণপদ। ক্ষণপদ মানে কোনটি বলতো? ক্ষণপদ যেটাকে ইংরেজিতে বলা হয় সিউডোপোডিয়া। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, সিলিয়া হচ্ছে প্যারামিসিয়াম, এদের গমন অঙ্গ। প্যারামিসিয়ামদের যদি বলো স্যার ফ্লাজেলা কি হবে? ইউগ্লিনার ক্ষেত্রে আমরা বলতে পারি ফ্লাজেলা। সিটা হচ্ছে কেঁচো, কেঁচোর গমন অঙ্গ হচ্ছে সিটা। ঠিক আছে। আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? আলোর প্রভাবে আমরা দেখব কিছু উদ্ভিদ আছে যে যেদিকে আলো সেদিকে বৃদ্ধি হয়েছে। তো আলোর সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষ করে, তো আলোর প্রয়োজন আছে। আলোর প্রভাবে উদ্ভিদের যে বৃদ্ধি হয় এটাকে কি ধরনের চলন বলা হয়? থিগমোট্রপিজম, ফটোট্রপিজম নাকি জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম? তো এখানে মনে রাখতে হবে আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয় প্রোটোট্রপিজম। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ওজোন ক্ষয়কারী পদার্থ সমূহের ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে আন্তর্জাতিক চুক্তি কোনটি? ওজোন স্তর ক্ষয় হচ্ছে আমরা জানি, তো ওজোন স্তর ক্ষয় হচ্ছে এবং সেই জন্য ওজোন স্তর ক্ষয় রোধ করার জন্য ওজোন যে ক্ষতিকর পদার্থ আছে যেমন ক্লোরোফ্লুরোকার্বন আছে, তো এগুলো যাতে কম নিঃসৃত হয় বায়ুমণ্ডলে তার জন্য বিভিন্ন চুক্তি বা প্রোটোকল আমরা পেয়েছি। তার মধ্যে এটি হচ্ছে মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি, যেটা হয়েছিল কানাডাতে 1987 সালে 16ই সেপ্টেম্বর। এই মন্ট্রিল প্রোটোকল অনুষ্ঠিত হয় কানাডায়। তো 16ই সেপ্টেম্বর আমরা এই দিনটি কি পালিত করি? বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করে থাকি। বিশ্ব ওজোন দিবস। কিয়োটো প্রোটোকল যেটি জাপানে হয় 1997 সালে, এবং কিয়োটো প্রোটোকলটা ছিল হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত। গ্রিন হাউস গ্যাস সম্পর্কিত সম্মেলন হয়েছিল কিয়োটো প্রোটোকল। মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? কোশ্চেন নাম্বার 8, এখানে রাইট অ্যান্সার কি করবে? মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? বলো। ফিমার, স্টেপিডিয়াস, সার্টোরিয়াস, স্টেপিস? পেশি অর্থাৎ মাসল। বলতে হবে মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? প্রত্যেকে অ্যান্সার করবে। তো মানবদেহের সব থেকে দীর্ঘতম পেশি হচ্ছে, পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হচ্ছে? মায়োলজি বিদ্যাকে বলা হয় মায়োলজি। এই ফিমারটা হচ্ছে দীর্ঘতম অস্থি বা হাড়, এটা হচ্ছে দীর্ঘতম হাড়। হাড় মানে আমরা কি জানি? বোন। হাড় বা অস্থি যেটা খুশি তুমি বলতে পারো, এটাকে আমরা বলি বোন। আর পেশি হচ্ছে মাসেল।
মাসল, এটা হচ্ছে সার্টোরিয়াস, যেটা কোথায় থাকে? পায়ে থাকে। দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস। আর যদি বলা হয় মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি, সেটা হচ্ছে স্টেপিডিয়াস। এটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি, এটা পায়ে থাকে। এই ক্ষুদ্রতম পেশি কোথায় থাকে? এটা কিন্তু কানে থাকে, আমাদের কর্ণে বা কানে থাকে। স্টেপিস, এটা হচ্ছে ক্ষুদ্রতম হাড়। এই স্টেপিস হাড়টাকে নিয়ন্ত্রণ করে স্টেপিডিয়াস। এটা হচ্ছে ক্ষুদ্রতম পেশি, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অস্থি বা হাড়, যেটা আমাদের কর্ণে থাকে বা কানে থাকে। ফিমার, এটা কোথায় থাকে? এটা দীর্ঘতম হাড়, এটা আমাদের পায়ে, ঠিক আছে, পায়ে থাকে ফিমার হাড়। ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস, আর বৃহত্তম পেশি কি বা দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস, যেটা থাকে পায়ে। ক্লিয়ার? তাহলে এখানে চারটে কথা আমরা বললাম: দীর্ঘতম পেশি, ক্ষুদ্রতম পেশি, দীর্ঘতম হাড়, ক্ষুদ্রতম হাড়। ঠিক আছে, এইগুলো কিন্তু নোট করতে হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিওফাজ কি? একটি ভাইরাস, কৃত্রিম পুষ্টির মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম, রোগ সৃষ্টিকারী একটি ছত্রাক, নাকি ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া? কোশ্চেন নাম্বার 9, এখানে রাইট অ্যান্সার কি করবে? ব্যাকটেরিওফাজ হলো কি? ব্যাকটেরিওফাজ এটা এক ধরনের ভাইরাস, যেটা ব্যাকটেরিয়ার দেহে অবস্থান করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিওফাজ মূলত এটি উপকারী ভাইরাস, এটাকে উপকারী বলা হয়, উপকারী ভাইরাস। ব্যাকটেরিওফাজ তাহলে একটি ভাইরাস যেটা ব্যাকটেরিয়ার দেহে জন্মায় এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এইটা মানুষের ক্ষেত্রে উপকারী আছে। নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? দেখো কোশ্চেন এখানে এন্ড হয়নি, আমরা কিছু কোশ্চেন পরীক্ষায় কিন্তু এরকম পাই, লাস্টে নয় না এইরকম আছে। তো আমরাও কিন্তু এখানে সেই মোডেই কিন্তু রেখেছি। তাৎক্ষণিক দৃষ্টিতে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ মনে হতে পারে, কিন্তু লাস্টে রয়েছে নয়। এখানে কি হবে? ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, নিউমোনিয়া, নাকি ডিপথেরিয়া? সঠিক উত্তর কি হবে? নিম্নের কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? তো আমাদের যে সমস্ত বিভিন্ন রোগ হয় তার মধ্যে একটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে, টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথেরিয়া, কলেরা, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের রোগ হয়, তো বিভিন্ন ধরনের রোগের বিভিন্ন কারণ আছে। কিছু ভাইরাস ঘটিত রোগ আছে, যেমন পোলিও ভাইরাস, হাম, মেসেলস, ঠিক আছে, এগুলো ভাইরাস। HIV এটা ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা এটা ভাইরাস ঘটিত রোগ। যদি বলো টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথেরিয়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথেরিয়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর কি কি হতে পারে? ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে আমরা আরো অনেক বলতে পারি, তার মধ্যে কুষ্ঠ আছে, আমরা টিবি বলতে পারি, যক্ষা সেটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, প্রচুর রোগ আছে ব্যাকটেরিয়া ঘটিত। গনেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নিসরিয়া গনেরি, সালমোনেলা টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া, নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোককাস নিউমোনিয়া, ডিপথেরিয়া মাইকোব্যাকটেরিয়াম ডিপথেরিয়া রোগের ব্যাকটেরিয়া। তো ইনফ্লুয়েঞ্জা এটা কি বললাম? তাহলে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগের মধ্যে আমরা অনেকগুলো পাচ্ছি, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, তোমার বললাম রেবিস ভাইরাস, হাম, মিসেলস, এগুলো ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত উদ্ভিদের রোগ আছে, TMV, PMV এগুলো আছে, BMV। নিচের কোনটি RNA যুক্ত ভাইরাস নয়? আমরা এইবার যে রোগগুলোর কথা বলছি, তো বিভিন্ন রোগ বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে এবং এই ভাইরাস আমরা DNA ঘটিত, RNA ঘটিত ভাগ করতে পারি। তো এখানে উত্তর কি? নিচের কোনটি RNA যুক্ত ভাইরাস নয়? তো আজকে আমরা
25-26টা কোশ্চেন কিন্তু লাইফ সায়েন্স থেকে আলোচনা করব। এটা ক্লাস 1 এর পরে কিন্তু চলবে, ঠিক আছে? ক্লাসগুলো করতে থাকবে, একদিনে তো সব প্রশ্ন আলোচনা হবে না। আমরা বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো হয় সেই জায়গাগুলো থেকে প্রশ্ন আলোচনা করব, যেটা তোমাদের আলটিমেট সব পরীক্ষায় কাজে লাগবে। নিচের কোনটি আরএনএ যুক্ত ভাইরাস নয়? তাহলে এখানে আরএনএ যুক্ত ভাইরাস নয় খুঁজে বার করতে হবে। পোলিওটা কি আরএনএ যুক্ত? ইনফ্লুয়েঞ্জা, টিএমভি, পিএমভি এগুলো আরএনএ যুক্ত ভাইরাস। তাহলে পোলিও এটা মূলত ডিএনএ ঘটিত ভাইরাস, ডিএনএ যুক্ত ভাইরাস। পোলিও রোগের টিকা আবিষ্কার করে বিজ্ঞানী জোনাস সল্ক। বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে 5 বছর বয়স পর্যন্ত পোলিও টিকা সরকারিভাবে বিনামূল্যে কিন্তু খাওয়ানো হয়। কোন পেশি মাছেদের গমনে সাহায্য করে? উত্তর কি হবে? ফ্লেক্সর, এক্সটেন্সর, মায়োটম, অপশন ডি সবগুলো। তাহলে প্রশ্ন কি, কোন পেশি মাছেদের গমনে সাহায্য করে? কোন পেশি মাছেদের গমনে সাহায্য করে? তো এখানে আমরা কোনটি সঠিক উত্তর করব? গমনে সাহায্য করছে মায়োটম পেশি, ভি আকৃতির। একটা মাছ আমরা যদি দেখি তো এরকম থাকে, একটা মাছ, তো এখানে বিভিন্ন পাখনা থাকে, ঠিক আছে? যাই হোক, তো এখানে যে এই যে ভি আকৃতির, এই যে ভি আকৃতির মায়োটম পেশি থাকে, এটাই মূলত গমনে সাহায্য করে মাছেদের। বলো, সোরিয়া রোবাস্তা এটি কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? বট, অশ্বত্থ, শাল, সেগুন। সোরিয়া রোবাস্তা এটি কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? বিজ্ঞানসম্মত নাম খুব একটা আসে না, কিছু কিছু জানতে হবে। ধান ওরাইজা স্যাটিভা মানুষের হোমো স্যাপিয়েন্স, তো গম ট্রিটিকাম স্টিভাম, আমের ম্যাগনিফেরা ইন্ডিকা, তো এগুলো আমরা অনেকগুলো ছোটবেলায় পড়েছি, জানি, যদিও খুব একটা আসে না। তবুও একটা প্রশ্ন এখানে রাখলাম, সোরিয়া রোবাস্তা এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে শাল গাছের। শাল একটা পর্ণমোচী উদ্ভিদ, তাই তো? শাল, সেগুন এগুলোকে বলা হয় পর্ণমোচী উদ্ভিদ, বা ইংরেজিতে বললে ডেসিডুয়াস উদ্ভিদ বলা হবে। সর্দি কাশি সারাতে ওষুধের উৎস কোনটি? সাপের বিষ দিলেই মারা যাবে। অশ্বগন্ধা, তুলসী গাছ। সাপের বিষ থেকেও আমরা বিভিন্ন ওষুধ তৈরি করতে পারি, ঠিক আছে? সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, এমন নয় যে এটা হাস্যকর কিছু নয়। আচ্ছা, অশ্বগন্ধা, তুলসী গাছ, নিম গাছ। তো আমরা দেখবো সর্দি কাশি হলে বাড়িতে তুলসী গাছের পাতার রস দেওয়া হয়, সর্দি কাশি ঠিক হয়ে যায়। তো এখানে অপশন সি হবে তুলসী গাছ, খুবই উপকারী একটি গাছ, ঠিক আছে? তুলসী গাছ খুবই উপকারী একটি গাছ। সর্দি কাশি সারাতে ওষুধের উৎস হচ্ছে তুলসী গাছ, তুলসী গাছের পাতার রস। আচ্ছা, লিউকোমিয়া যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, এর ওষুধ নাম হচ্ছে ভিনক্রিস্টিন। এর উৎস কোন গাছ বা কোনটি? মৌমাছি, নয়নতারা, সিনকোনা গাছ নাকি সর্পগন্ধা? তো এখানে মনে রাখতে হবে লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার যেটা হয়, আমরা জানি যে হোয়াইট ব্লাড কার্পাসেল বা শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক হারে বৃদ্ধি, শ্বেত রক্তকণিকা অত্যাধিক বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার হয়েছে। তো এই শ্বেত রক্তকণিকা বৃদ্ধি, লিউকোমিয়া, এর ওষুধ নাম হচ্ছে ভিনক্রিস্টিন। এটা উৎস হচ্ছে নয়নতারা উদ্ভিদ, নয়নতারা উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয়। সিনকোনা গাছ থেকে আমরা কি পাই? কুইনাইন, যেটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সর্পগন্ধা গাছ, এটা থেকে কি পাই? রেসারপিন, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে এই সমস্ত গাছ, বিভিন্ন গাছ থেকেই তো ওষুধ তৈরি হয়। শুধু গাছ নয়, আরো অন্যান্য বিষয় আছে, যেমন মৌমাছি, মৌমাছির মধু অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। মধুতে মধুতে কিন্তু অনেক উপকার আছে। সর্দি কাশির ক্ষেত্রে মধু খেলে সর্দি কাশি অনেকটাই কমে। সকালে খালি পেটে গরম জলের সঙ্গে একটু মধু, সেটা খুব উপকারী। আচ্ছা, কবজা সন্ধি এটা কোথায় দেখা যায়?
হাঁটুতে, কবজিতে, কনুইতে, নাকি অপশন ডি এ এবং সি উভয়? কবজা সন্ধি কোথায় থাকে? কোশ্চেন নাম্বার 16, যদি বলি বল ও সকেট কোথায় থাকে বলতো? বল ও সকেট এটা কোথায় থাকে? কবজা সন্ধি থাকে আমাদের এই কনুই এবং হাঁটুতে, যে কেউ ভাঁজ করতে পারছে এইভাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কবজা সন্ধি, কবজিতে নয়, ঠিক আছে? হাঁটুতে, কনুইতে। বল সকেট থাকে কোথায় বলতো? এখানে আমাদের কাঁধে থাকে, এখানে। এটা হচ্ছে বল ও সকেট, এটা কাঁধে এবং কোমরে থাকে, কাঁধে ও কোমরে থাকে। নিতম্ব বলা হয় অনেক সময়। ধান গাছের লিপ স্পট এই রোগের জন্য দায়ী হলো কোনটি? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনোটি নয়। ধান গাছে এই রোগ, গমের মরিচে ধরা, সেটা একটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ আছে। আর ধান গাছের যে লিপ স্পট, পাতায় দাগ হয়, এটা কি ঘটিত রোগ? আমরা যদি দেখি, উত্তর হবে ছত্রাক ঘটিত রোগ। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণ এটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, পর্দা, পেরিটোনিয়াম, প্লুরা, নাকি মেনিনজেস? তো এখানে সঠিক উত্তর কি করবে? হৃৎপিণ্ডের আবরণী আমরা বলি পেরিকার্ডিয়াম পর্দা। যদি বলি মেনিনজেস কার আবরণী? এটা মস্তিষ্কের আবরণী। মানুষের মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। প্লুরা এটা হচ্ছে ফুসফুসের আবরণী, ফুসফুস, ফুসফুসের আবরণীকে আমরা বলি প্লুরা। আর পেরিটোনিয়াম এটা হচ্ছে বৃক্কের আবরণী, বৃক্ক বা কিডনির আবরণীকে আমরা বলি পেরিটেনিয়াম। এইগুলো একটু মনে রাখতে হবে, আমাদের পরীক্ষা আসে। কোশ্চেন নাম্বার 19, জেনেটিক কোড কে আবিষ্কার করেন? জেনেটিক কোড কে আবিষ্কার করেন? মেন্ডেল, হরগোবিন্দ খুরানা, নিকোলজিস, নাকি রবার্ট হুক? তো জেনেটিক কোড আবিষ্কার করেন বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা। এই হরগোবিন্দ খুরানা কিন্তু ভারতীয় চিকিৎসক এবং তিনি নোবেল পুরস্কার পান চিকিৎসাবিদ্যায়। এই জেনেটিক কোড আবিষ্কার করে তিনি নোবেল প্রাইজ পান। নোবেল পান তিনি কত সালে জানো? তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1968 সালে। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। ধুতরা গাছের পাতায় কোন উপাক্ষার থাকে? ধুতরা গাছের পাতায় কোন উপাক্ষার থাকে? অ্যাট্রোপিন, মরফিন, রেসারপিন, নাকি ডাটোরিন? প্রত্যেকে অ্যান্সার করবে। ধুতরা গাছের পাতায় কোন উপাক্ষার থাকে? ধুতরা গাছের পাতা ও ফলে থাকে ডাটোরিন। ডাটোরিন উপাক্ষার থাকে, যেটা হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তো আমাদের যে ব্যাচগুলো চলছে তোমরা দেখে নাও এক ঝলকে। প্রথমে আমি বলেছি যে এসএসসি নতুন ফাউন্ডেশন শুরু হয়েছে, নিউ ব্যাচ আছে। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য ফাউন্ডেশন, এটাও নিউ ব্যাচ। ডাব্লিউবিপি, কেপি, এটা আবার একটা নতুন প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে। ফাউন্ডেশন 2.0 ছিল ডাব্লিউবিপির একটা ফাউন্ডেশন ব্যাচ মূলত, এবং এসএসসি এসএলএসটির এখানে কিন্তু এই ব্যাচগুলো সম্পূর্ণ নতুন ব্যাচ। কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 এটা কিন্তু আবার
অনেক দিন হয়েছে যদিও, তবুও ওই ব্যাচ যে কোনো কম্বাইন্ড এক্সামের জন্য কার্যকরী একটি ব্যাচ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে সর্বোচ্চ প্রভু গ্রন্থি কাকে বলা হয়? সর্বোচ্চ প্রভু গ্রন্থি কাকে বলা হয়? হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি, থাইরয়েড। তো মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে, এটা আমরা প্রত্যেকে জানি। প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে, কিন্তু সর্বোচ্চ অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। কারণ কি? হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থিকে, কখন কোন হরমোন নিঃসৃত হবে এটা হাইপোথ্যালামাস নিঃসরণ ঠিক করে, ওই জন্য এটাকে সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলা হয়। কোশ্চেন নাম্বার 22, খরগোশের সেলুলোজ জাতীয় খাবারের পাচন হয় কোন অংশে? রেকটাম, ইলিয়াম, কোলন নাকি সিকামে? কোশ্চেন নাম্বার 22 বলতে হবে খরগোশের সেলুলোজের পাচন হয় কোন অংশে? তো লাইফ সায়েন্স থেকে ওভারঅল কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আজকে যেগুলো আলোচনা করছি খুব একটা জটিল নয়, দুটো একটা কোশ্চেন একটু কঠিন হতে পারে, এটা পরীক্ষার প্রশ্ন। মনে রাখবো অপশনটি সিকাম। উদ্ভিদ দেহে প্রোটিন সংশ্লেষের জন্য কোন গ্যাসটি দরকারি? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? উদ্ভিদ দেহে প্রোটিন সংশ্লেষের জন্য সবচেয়ে দরকারি হচ্ছে কি? নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে প্রোটিনের উপাদান। আচ্ছা, জলাভূমিকে মানবদেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়? মানবদেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়? মাথা, বুক, কিডনি নাকি লিভার? জলাভূমিকে মানবদেহের কোন অংশের সাথে তুলনা করা হয়? সঠিক উত্তর কি হবে? এটা কিডনির সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ জলাভূমি যেটা পরিবেশের একটা কিডনি। দ্বিপত্র কপাটিকা কোথায় উপস্থিত থাকে? দ্বিপত্র কপাটিকা এটা উপস্থিত থাকে কোথায়? হৃৎপিণ্ডের কোন অলিন্দ কোন নিলয়ের মাঝখানে? বাম অলিন্দ বাম নিলয় নাকি ডান অলিন্দ ডান নিলয় নাকি ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয়? তো আমরা জানি যে হৃৎপিণ্ডের মানুষের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে 4টি, 2টি অলিন্দ 2টি নিলয়, যেগুলো বাম দিকে বাম অলিন্দ বলি, যে বাম নিলয় যেদিকে বাম নিলয় বলছি, বাম দিকে বাম নিলয়, ডান দিকে ডান নিলয় ডান অলিন্দ। তো এই নিলয় এবং অলিন্দের মাঝে এক ধরনের পর্দা থাকে, সেটাকে কপাটিকা বলা হয়। মূলত বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে দ্বিপত্র, দুটো খাঁজ বিশিষ্ট কপাটিকা থাকে, আর ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকে কি বলতো? ত্রিপত্র কপাটিকা। এটা পরীক্ষা আসে। ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? পরিবেশ রিলেটেড কোশ্চেন, যদিও পরিবেশ বায়োলজির একটা পার্ট। তো আমরা আজকে কোশ্চেন আলোচনা এখানে এন্ড করছি। আমরা ওভারঅল 25টা কোশ্চেন ধরছি, এখানে 26 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক যেহেতু দিয়েছি, প্রথম 25টা কোশ্চেনে তোমার সঠিক উত্তর কত হয়েছে একটু মিলিয়ে নাও। যদিও কোশ্চেন খুব ইজি ছিল আজকে, আউট অফ 25 কত স্কোর হলো? তো এরকম লাইফ সায়েন্স থেকে আমরা একটা হলো 2, 3, 4, 5 নিতে থাকবো, কোন সেটে কত হচ্ছে একটা গড় করতে হবে, তাহলে তোমার স্কোর কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তোমার লেভেল লাইফ সায়েন্সে কোথায় আছে বুঝতে পারবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন আমরা এখানে এন্ড করব। আমাদের ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং TWS একাডেমি অ্যাপ এটা প্লে স্টোরে ডাউনলোড করো যদি মনে করো আমাদের কোনো একটা কোর্সে তুমি জয়েন করবে। ঠিক আছে, ওকে, টাটা, বাই।